নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী পঞ্চম অধ্যায় বিষয়বস্তু, পঞ্চম অধ্যায়তে আছে পুরোপুরি মুঘল সাম্রাজ্য। সেই মুঘল সাম্রাজ্যে আগের দিন আমি মুঘল সম্রাট বাবরের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে। হুমায়ুন সম্পর্কে আলোচনা করব। হুমায়ুন ছিলেন বাবরের ছেলে। তাহলে হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট আর তিনি বাবরের ছেলে হিসাবে এবং উত্তরাধিকার সূত্রে বাবার মৃত্যুর পর 1530 খ্রিস্টাব্দে তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন বা বসেন, সিংহাসনে বসেন। এবং সিংহাসনে, এবং তোমাদের আমি আগেও আলোচনা করেছি, তোমাদের বলেছি আর কি বাবরের সম্পর্কে বলার সময় যে বাবর তার সমস্ত ছেলেদের মধ্যে হুমায়ুনকে সব থেকে বেশি ভালোবাসতো। হুমায়ুন ছিল বাবরের প্রিয় পুত্র। হুমায়ুন ছিল বাবরের প্রিয় পুত্র। তাই মারা যাওয়ার আগে হুমায়ুনকে তিনি কিন্তু মনোনীত করে গেছিলেন পরবর্তী মুঘল সম্রাট হিসাবে। সিলেক্ট করে গেছিলেন তিনি। নেক্সট যে মুঘল সম্রাট ও মুঘল এম্পায়ার হবে সেই বিষয়টা কিন্তু তিনি আগেই সিলেক্ট করে গেছিলেন মারা যাওয়ার আগে। তো সেইভাবেই 1530 খ্রিস্টাব্দে হুমায়ুন সিংহাসনে বসে। সিংহাসনে বসার পর তিনি একটা জিনিসকে মানেননি, সেটা হচ্ছে তৈমুরীয় রীতি, তৈমুরীয় নীতি বা তৈমুরীয় ল। সেটা কি? তৈমুর রঙের বংশধরদেরকে মুঘলরা নিজেদেরকে তৈমুর রঙের বংশধর হিসাবে ভাবতো, এটা আমি আগে আলোচনা করেছি। তাই নিজেদেরকে তৈমুরীয় বলতে গর্ববোধ করতো। তা সেই তৈমুরীয় হওয়ার জন্য তৈমুর রঙের যে রীতিনীতি সেটা মুঘলরা মেনে চলতো, বাবর তো মেনে চলতো। কিন্তু তৈমুর রঙের রীতি অনুযায়ী ছিল যে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলো উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। যা যা অঞ্চল থাকবে সব ভাইরা সমানভাবে ভাগ পাবে, যারা যারা উত্তরাধিকার থাকবে। সেই রীতিটাই হুমায়ুন কিন্তু মেনেছিলেন না। তিনি কিন্তু সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল তিনি তার ভাইদের মধ্যে ভাগ করে দেননি। তিনি সাম্রাজ্যের শাসনভার নিজের হাতেই রেখেছিলেন। একাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি সুপ্রিম পাওয়ার ভোগ করছিলেন। এবং তার ফলে কি হয়েছিল, ভাইরা যখন সরাসরি কোনো অঞ্চলের দায়িত্ব পায়নি, কোনো এরিয়া রেসপন্সিবিলিটি পায়নি, তাই সাম্রাজ্যকে রক্ষা করার যে একটা তাগিদ, সাম্রাজ্যকে যে রক্ষা করতে হবে সেই তাগিদ তাদের মধ্যে ছিল না, তার ভাইদের মধ্যে, যে তারা তো কোনো অঞ্চলের রেসপন্সিবিলিটি পায়নি, এরিয়া কোনো রেসপন্সিবিলিটি পায়নি, দায়িত্ব পায়নি। সেই কারণে, এবং আরেকটা কি হয়েছিল, হুমায়ুনের বিরুদ্ধে তারা কিন্তু রেগে গেছিল তার ভাইরা। তাই যখন হুমায়ুন বিপদে পড়েছিলেন তখন কিন্তু তার ভাইরা তাকে সাহায্য করেনি। এটা খুব স্বাভাবিক, কারণ হুমায়ুন নিজেই তার ভাইদেরকে সেই জায়গা থেকে বঞ্চিত করে দিয়েছিল, সেই জায়গা থেকে নিজেই সরে গিয়েছিল। তার কারণে কিন্তু বিপদে পড়েছিলেন হুমায়ুন যখন, তখন কিন্তু ভাইরা তাকে সাহায্য করেনি। কি বিপদে পড়েছিল সেটাই এবার আলোচনা করব। আচ্ছা, মুঘলরা যখন ভারতবর্ষে শাসন করে সে সময় তাদের প্রধান দুই শত্রু কারা কারা ছিল? রাজপুতরা এবং আফগানরা। এটা আমি আগে আলোচনা করেছি। তো হুমায়ুনের সময় একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, মানে একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল রাইভাল ছিল। কে সে? সে হচ্ছে বিহারের আফগান নেতা শের খাঁ। বিহারের একজন আফগান লিডার শের খাঁ, সে কিন্তু মানে হুমায়ুনের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল বা রাইভাল ছিল। এবং হুমায়ুন তার কাছে কিন্তু দুবার পরাজিত হয়, দুবার কিন্তু হেরে যায় যুদ্ধে। কোন কোন যুদ্ধে? প্রথম যুদ্ধ হচ্ছে 1539 খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে, মানে 1539 ব্যাটেল অফ চৌসা যাকে বলে, সেই যুদ্ধে কিন্তু হুমায়ুন শের খাঁর কাছে পরাজিত হন। আর ঠিক তার পরের বছরই আরেকটি যুদ্ধ হয়, যে যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। আরেকটি যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিল গ্রামের যুদ্ধে। 1540-তে কনৌজের কাছে এক বিল গ্রাম, মানে ব্যাটেল অফ বিল ভিলেজ, এই যুদ্ধে কিন্তু হুমায়ুন পরাজিত হন শের খাঁর কাছে। এবং পরাজিত হয়ে তিনি বাধ্য হন ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যেতে। এবং পালিয়ে গিয়ে কোথায় যান? তিনি পারস্যে আশ্রয় নেন। পারস্যে তিনি কিন্তু শেল্টার নেন। এবং সেই সময় 1542 খ্রিস্টাব্দে, মানে ওনার যে পালিয়ে যাওয়ার সময়, সেই সময় কিন্তু 1542 খ্রিস্টাব্দে আকবরের জন্ম হয়, যিনি ছিলেন পরবর্তী মুঘল সম্রাট। পরে আমি আকবরের বিষয়ে আলোচনা করব। সেই আকবরের জন্ম কিন্তু ওই সময়ে হয়। এবার এই যে শের খাঁ, যখন হুমায়ুন
ভারতবর্ষ ছেড়ে চলে গেছিলেন, তখন শের খাঁ তিনি কি করলেন, দিল্লি এবং আগ্রার অধিকার দখল করে নেন। শের খাঁ নিজে শাহ উপাধি নিয়ে নিজে একটা দিল্লি ক্যাপচার করে নেন। তারপর তিনি কিন্তু দিল্লিতে বেশ কয়েক বছর শাসন করেছিলেন। তার শাসন ব্যবস্থা কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল, যেটা আমি পরের দিন তোমাদের আলোচনা করব। শের শাহের শাসন ব্যবস্থা, শের শাহের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। যাই হোক, তো শের শাহ কিছু বছর শাসন করার পর তার মৃত্যু হয়। যথারীতি তার ছেলে মোহাম্মদ শাহ তিনি সিংহাসনে বসেন এবং দিল্লিতে কিছুদিন শাসন করেন। তারপর তারও মৃত্যু হয়ে গেলে দিল্লিতে একটা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় বা পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি দেখা দেয়। সেই সময় হুমায়ুন সেই সুযোগে আবার ভারতবর্ষে চলে আসেন এবং তিনি কিন্তু আবার দিল্লি দখল করেন বা দিল্লি শাসন করা শুরু করেন। কিন্তু বেশি দিন কিন্তু তিনি শাসন করতে পারেননি, কারণ হুমায়ুন কিন্তু বই পড়তে ভালোবাসতেন। এটা আমি তোমাদের আগে বলিনি, হুমায়ুন ভীষণ বই পড়তে ভালোবাসতেন, তাই নিয়মিত তিনি পাঠাগারে বা লাইব্রেরিতে যেতেন। এইরকমই একদিন পুরনো দুর্গের পাঠাগারে গিয়ে সেখানকার সিঁড়ি থেকে পড়েই কিন্তু তার মৃত্যু হয়। মানে ওল্ড ফোর্টের যে লাইব্রেরি স্টেয়ারকেস থাকে সেখান থেকে পড়ে গিয়ে কিন্তু হুমায়ুনের ডেথ হয়। এইভাবে হুমায়ুনের মৃত্যু হয়। হুমায়ুনের শাসনকালও খুবই তেমন কিছু তিনি করেননি, তেমন উল্লেখযোগ্য কিছু নেই। তিনি পরাজিতই হয়েছেন, একজন ব্যর্থ মুঘল সম্রাট হিসাবেই কিন্তু ওনাকে আমরা ধরতে পারি। ওনার তেমন কোনো কৃতিত্ব নেই। বাবর যেমন যথেষ্ট কৃতিত্বের অধিকারী ছিলেন, সেভাবে কিন্তু হুমায়ুন কিছুই করে উঠতে পারেননি। হুমায়ুন ছিলেন একজন ব্যর্থ মুঘল সম্রাট। এই হলো হুমায়ুনের বিষয়ে আলোচনা। খুবই সংক্ষেপে আলোচনা করলাম, কারণ ওনার বিষয়েও খুব সংক্ষেপে, ওনার তেমন কিছু কর্মকাণ্ড নেই। তো এই হলো হুমায়ুন বিষয়ে আলোচনা। এখানেই আমি এই আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে আমি বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে নোটিফিকেশন পাবে। তাহলে তোমরা জানতে পারবে আমি কোন দিন কোন বিষয়ে আলোচনা করছি। আমার কিন্তু 4র্থ অধ্যায় আলোচনা হয়েছে, তার প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের কিন্তু যথেষ্ট কাজে লাগবে। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।